আকাশে মেঘ থাকায় কাল বাইরে খুব অন্ধকার ছিল। আমার ঘুম আসছিল না বলে আমি জানলা খুলে দাঁড়িয়েছিলাম। ঘরেও কোনো আলো জ্বালায়নি। সেই অন্ধকারের মধ্যেই হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে আমি পিপুল গাছের তলায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। অত রাতে কে ওখানে দাঁড়িয়ে থাকবে তা আমি জানি না মা। আমি তারপর মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আর কাউকে দেখতে পাইনি। তাহলে তোর মনের ভুল হবে। অন্ধকারের মধ্যে চোখে হঠাৎ আলো পড়লে এরকম হয়। না মা, আমার মনের ভুল নয়। আমার মনে হয় চোর এসেছিল। চোর? এখানে তো চোরের উৎপাত নেই। উৎপাত নেই বলে কি আসতে পারে না? তা পারে। তাহলে আমাদের ডাকলি না কেন রাতে? খুব ভয় পেয়েছিলাম তো তাই। বুঝেছি, ওসব আর ভাবিস না। কি ছিল না ছিল তা যখন স্পষ্টই নয়, তাহলে অত ভয়েরও কিছু নেই। তা তুমি ঠিকই বলেছ। সন্ধেবেলা বসার ঘরে সবাই মিলে গল্প করতে বসে রুমেলা গতকাল রাতের ঘটনাটা সবাইকে বলল। সব শুনে সুপ্রকাশ বাবু রনিতাকে জিজ্ঞাসা করলেন, তুই সত্যি কোনো মানুষকে দেখেছিলি? হ্যাঁ দাদু, স্পষ্ট তো তাকে দেখতে পাইনি, কিন্তু ওই কালো অবয়বটা এখনও আমার চোখে ভাসছে। মনে হচ্ছিল যেন সে আমাকেই দেখছে, কিন্তু তারপর হঠাৎ করে উধাও হয়ে গেল। সুপ্রকাশ বাবু আর কিছু বললেন না, চিন্তিত হয়ে পড়লেন। সেটা শশীকলা দেবীর চোখ এড়োলো না। রাতে খাওয়া দাওয়া সেরে সুপ্রকাশ বাবু ও শশীকলা দেবী নিজেদের ঘরে ঢোকার পর শশীকলা দেবী জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো তো, ওই পিপুল গাছের পেছনের গল্পটা কি? কিসের আবার গল্প? তুমি এখনো সরলার কথায় আটকে আছো? কিছু তো ঘটনা আছেই, না হলে সরলাদি ওভাবে বলতো না। ওর তো স্বভাবই ওরকম, তা জানি, কিন্তু তাও রনিতা গতকাল রাতে ওই কাকে দেখেছে শুনেও তুমি বেশ চিন্তিত হয়ে পড়লে তখন। বলো না, কি ব্যাপার? সুপ্রকাশবাবু কিছুক্ষণ চুপ করে থাকার পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন। রনিতা আজ কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে হঠাৎ ওর ঘুম ভাঙল নিজের নামে ডাক শুনতে পেয়ে। চোখ খুলল রনিতা। ঘরে ঘুটঘুটে অন্ধকার। কানে লাগানো হেডফোনে গান বাজছে না। মোবাইলটাও হাতে নিয়ে দেখল স্ক্রিন অন হচ্ছে না। চার্জ নেই ভেবে মোবাইল রেখে উঠে বসলো বিছানায়। ডাকটা অনবরত আসছে বাড়ির বাইরে থেকে। রনিতা অবাক হয়ে গেল। এই গ্রামে ওকে এত রাতে এভাবে ডাকার মতো তো কেউ নেই। রনিতা গায়ে একটা চাদর জড়িয়ে বিছানা থেকে নামলো। ডাকটা যেন ধীরে ধীরে আরও মোহময়ী হচ্ছে। সেই মোহের টানেই রনিতা বেরিয়ে এলো ওর ঘর থেকে। পুরো বাড়িটাকে অন্ধকার যেন গ্রাস করে নিয়েছে। তবু এত অন্ধকারের মধ্যেও রনিতার দৃষ্টি পরিষ্কার। রনিতা? ডাকটা ধীরে ধীরে আরও স্পষ্ট হচ্ছে। রনিতা ওর দাদু ও মায়ের ঘরের দরজায় ধাক্কা দিয়ে অনেক ডাকাডাকি করলেও কারো সাড়া পাওয়া গেল না। কেউ যেন ওর ডাক শুনতেই পাচ্ছে না। রনিতাকে নিজের নামের ডাকটা আরও বেশি করে আকৃষ্ট করছে এবার। ডাক অনুসরণ করেই সদর দরজার সামনে এসে দাঁড়ালো রনিতা। ছিটকানিটা নামিয়ে দিল। বাইরে বেরিয়ে এসে পাশের গলি দিয়ে এগিয়ে চলল বাড়ির পেছন দিকে। আজ আকাশ পরিষ্কার। আলো আধারিতে সব কিছু স্পষ্ট না হলেও বেশ দেখা যাচ্ছে। আশেপাশে ঘুরে ভালো করে দেখল সে। কোথাও কেউ নেই। কেউ আছে? রনিতা ডাক দিল একবার। কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কাউকে না পেয়ে ফিরে যেতে নিল। আবার রনিতা শুনতে পেল ডাকটা, রনিতা। সঙ্গে সঙ্গে সে পেছনে ঘুরতেই
এবার দেখতে পেল গাছের নিচের সেই অবয়বটাকে, যাকে গতকাল রাতে দেখেছিল। তবে মুখটা এখনো স্পষ্ট। রনিতা প্রথমে ভয় পেয়ে গেলেও তারপর সাহস সঞ্চয় করে কিছুটা এগিয়ে গেল গাছের দিকে। জিজ্ঞাসা করল, কে? সেই কালো অবয়বটা হাত বাড়িয়ে কাছে ডাকছে রনিতাকে। কোনো এক আবেগ টানে ও এগিয়ে গেল তার দিকে। তার একেবারে মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তাও অবয়বের মুখটা স্পষ্ট নয়, অন্ধকার যেন তার শরীরটাকে গিলে খেয়েছে। কালো কুচকুচে হাতটা রনিতার হাত আলতো করে চেপে ধরল। একটা ঠান্ডা স্পর্শে কেঁপে উঠল রনিতার সারা শরীর, কিন্তু ওর মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। কালো হাত দুটো ধীরে ধীরে রনিতার সারা শরীর স্পর্শ করতে শুরু করলো। রনিতা নির্লিপ্ত, সে যেন এই স্পর্শের অপেক্ষাতেই ছিল। সে আরও কাছে এগিয়ে যাচ্ছে সেই অবয়বের, আরও কাছে, খুব কাছে। প্রায় 6 দশক আগের কথা। আমার দিদি নয়নতারার কথা তো শুনেছ তুমি। ও আমাদের গ্রামেরই একজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। মা সব জানতে পারার পর ওকে বাধা দিলেও ও মানেনি। মায়ের মনে যে বিপদের আশঙ্কা ছিল তা একদিন সত্যি হলো। দিদির প্রেমিক রমেন একদিন গভীর রাতে দিদির সঙ্গে দেখা করতে উপস্থিত হয় আমাদের এই বাড়িতে। বাড়ির পেছনের জঙ্গলে দুজন দেখা করে, আর সেই সময় বাবা ওদের হাতে নাতে ধরে ফেলে। আমার বয়স তখন 14 বছর, দাদা 27। গ্রামবাসীদের ডাকে বাবা রমেনকে মারধর করে। কেন? রমেন কি খারাপ ছেলে ছিল? একেবারেই না। তুমি তো জানো বাবা এসব প্রেমের সম্পর্ক একেবারেই পছন্দ করতেন না। তার ওপরে রমেনের দুটো দোষ ছিল। 1, সে নিচু জাতের ছেলে ছিল। 2, গরিব ছিল। এতে তার কি দোষ ছিল? এতে আমরা দোষ খুঁজে পাবো না, তবে বাবা পেয়েছিল। আর বাবার ওপরে কথা বলার সাহস তো কারো কখনো হয়নি। বাবা সেদিন দিদি ও রমেন দুজনকেই মেরে ফেলতো। মা অনেক কষ্টে দিদিকে বাঁচাতে পারলেও রমেনকে পারেনি। সবাই মিলে ওকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিল। তার ওপরেই বাবা লাগিয়েছিল এই পিপুল গাছ, যেটা সে সেদিনই নিয়ে এসেছিল। সর্বনাশ! এত বড় ঘটনা তুমি আমাকে এতদিনে বললে। আমি এটা কখনোই ঘাটতে চাইনি। আমি চাইনি বাবার প্রতি তোমার মনে যে সম্মান আছে সেটা কোনোভাবেই নষ্ট হোক। রমেনের বাড়ির লোক কিছু বলেনি? না, বাবার তখন গ্রামে বেশ ক্ষমতা ছিল, আর ওদের কোনো ক্ষমতাই ছিল না। তাই প্রতিবাদ না করে পুরো পরিবার রাতারাতি গ্রাম ছেড়ে চলে যায়। খুব বড় অপরাধ করেছিলেন বাবা। রমেন মৃত্যুর আগে কি বলেছিল জানো? কি বলেছিল? আমাকে তোমরা শেষ করতে পারবে না, আমি আমার ভালোবাসাকে পেয়েই ছাড়ব। রনিতা, গতকাল রাতে কি তবে রমেনকেই? জানি না, তবে এতদিন এটা নিয়ে না ভাবলেও এখন আমার ভয় করছে। শশীকলা দেবী সুপ্রকাশ বাবুর হাতে হাত রেখে বললেন, তুমি চিন্তা করো না, আগামীকাল সকালে তো জামাই বাড়ি ফিরে যাচ্ছে। আমি রুমেলা আর রনিতাকেও চলে যেতে বলবো। মেয়েটার আর এখানে না থাকাই ভালো। ঠিকই বলেছ, তাই করো। কিন্তু ওরা খারাপ ভাবলে? ভাববে না, আমি বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। ঠিক আছে। সকালে শশীকলা দেবী ঘুম থেকে উঠে বাড়ির পেছন দিকে ফুল তুলতে এসে আটকে উঠলেন। ওর চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এলো। পিপুল গাছের নিচে রনিতা শুয়ে আছে। ওর শরীরে কোনো পোশাক নেই, সারা শরীর পিপুল গাছের পাতায় ঢাকা, আর গাছটাও হেলে পড়েছে ওর ওপরে, যেন ওকে আগলে রাখতে চাইছে। রুমেলা ছুটে গেল রনিতার কাছে। ওর কাঁধ ধরে ঝাঁকানোর পরও কোনো সাড়া শব্দ না পেয়ে অজিত ওর নাকের কাছে হাত রেখে
চিৎকার করে উঠল, রনিতা!